আপু আমরা লাইভে আছি, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইমা ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিলিয়ন লাভের ক্লাসে। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 42 এবং চ্যাপ্টার 43। সো চ্যাপ্টার 42 আজকে যে আমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে মাসকুলোস্কেলেটাল টিউমার। এটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, শর্ট নোট আসে। সো প্রথমে আমরা দেখি নিই যে মাসকুলোস্কেলেটাল টিউমারগুলো কি কি। এখানে আমরা প্রথমে একটু দাগিয়ে নিব যে musculoskeletal tumors include primary and secondary benign and malignant tumor of bone and soft tissue. The most common malignant tumor in bone are metastatic carcinomas. আমরা আগেই পড়ে এসেছি অর্থোপেডিক্সের চ্যাপ্টারগুলোতে যে বোনসের যে টিউমারগুলো হয় সবচেয়ে কমন হচ্ছে মেটাস্ট্যাটিক, দেন প্রাইমারি বোন টিউমার্স. The most common carcinomas that metastasize to bone originate in the breast, prostate, lung, kidney, thyroid, and colon. সো এটা আমরা চার্টও পড়েছি, একটা চার্ট দাগিয়ে দিয়েছি এবং আমরা আবারও বারবার রিমাইন্ডারে রাখবো, কারণ এইগুলো খুবই কমন এবং বারবার আসতে থাকবে। নেক্সট যে জিনিসটা আসবে যে কোনটা অস্টিওক্লাস্টিক লিশন এবং অস্টিওলাইটিক লিশন কোন কোন জায়গায় হয়। সো এখন এটা আমরা জিনিস দাগায় নিব যে বোনে মেইনলি যায়, এই লাইনটা দাগায় নিব যে হেমাপয়েটিক টিউমার্স মে অ্যারাইজ অলসো ইন বোন। মাল্টিপল মাইলোমা ইজ এ ম্যালিগন্যান্ট নিউপ্লাসিয়া অ্যারাইজিং ফ্রম প্লাজমা সেল, আমরা সবাই জানি, আর প্লাজমা সেলটা বোন ম্যারো। এবং আমরা জানি যে এখানে কতগুলা এই জায়গাটা আমরা একটা দাগাবো, একটা শব্দ আমি মিস করেছি, এটা হচ্ছে প্লাজমা সাইটোমা। প্লাজমা সাইটোমা বোন ম্যারো থেকে যে প্লাজমা সেলগুলো অ্যারাইজ করে সেগুলোরই একটা ম্যালিগন্যান্ট নিউপ্লাজম। এবং আমরা জানি যে বোনের লাইটিং একটা লিশন দেখা যায়। এবং এই যে কমন ম্যালিগন্যান্ট টিউমার ইনভলভিং বোন, আমরা বললাম থাইরয়েড উপর থেকে আমাদের মনে রাখতে হবে যে থাইরয়েড, লাং, ব্রেস্ট, কিডনি, কোলন এন্ড মাইলোমা। ওকে, নেক্সট আমরা চলে যাব এই যে এখানে ম্যালিগন্যান্ট প্রাইমারি টিউমার বোনের কি কি আছে সেগুলোকে আমরা সার্কোমা বলি। এগুলো ইউজুয়ালি ম্যালিগন্যান্ট প্রাইমারি বোন টিউমার যেগুলো থাকে, সার্কোমা একটু রেয়ার, বাট চিলড্রেন এবং ইয়াং অ্যাডাল্টদের বেশি হয়। এবং মোস্ট কমনলি ম্যালিগন্যান্ট প্রাইমারি বোন টিউমার হচ্ছে অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা, ইউইং সার্কোমা। এই তিনটা নাম আমাদের খুব মনে রাখতে হবে, যে অস্টিওসার্কোমা, কন্ড্রোসার্কোমা এন্ড ইউইং সার্কোমা। ওকে, নেক্সট হচ্ছে বোন টিউমার। বোন টিউমারের মধ্যে মেটাস্ট্যাটিক কার্সিনোমা হিস্টোলজিক্যাল ফিচার্স অফ দেয়ার টিস্যু অফ অরিজিন। বোন টিউমারে যেটা মেটস পাই আমরা, সেটা হিস্টোলজিক্যালি মিল থাকবে হচ্ছে তার যে টিস্যু থেকে অরিজিন হয়েছে সেখানে। এখন আমরা পড়েছি যে মাল্টিপল মায়োলোমাটা হেমাপয়েটিক অরিজিন। অস্টিওজেনিক টিউমারের মধ্যে অস্টিওসার্কোমা, কন্ড্রোজেনিক টিউমারের মধ্যে কন্ড্রোসার্কোমা, আদার্সের মধ্যে ইউইং টিউমার। আচ্ছা, সো অস্টিওসার্কোমার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা টু এজ ইনসিডেন্স থাকে, বায়োল্যাটারাল আমরা বলি যে ডিস্ট্রিবিউশন থাকে। কি যখন একদম এক্সট্রিম অফ এজে হয় আর কি, যেমন ওয়ান ইন দ্য অ্যাডোলেসেন্ট এন্ড আদার ইন দ্য লেটার ইন দ্য লাইফ। ওকে, দেন আরেকটা আছে যে আমরা বলি যে যেটা লেটার লাইফে হবে সেক্ষেত্রে প্যাজিস ডিজিজটা একটি ইম্পর্টেন্ট ইস্যু। প্যাজিস ডিজিজ অফ দ্য বোন হবে, সাথে কনকমিটেন্ট অ্যাসোসিয়েশন থাকবে, সাথে অস্টিওনেক্রোসিস থাকবে, রেডিওথেরাপি treatment after radiotherapy treatment. And then হচ্ছে Ewing sarcoma occurs in adolescence, whereas the incidence of chondrosarcoma increases from middle age onwards. এটা আমরা দাগাবো। ওকে, নেক্সট আমরা চাইল্ডহুড কিছু টিউমার আছে সেগুলো দেখবো। এখানে একটা ছক আছে, আমরা দেখি যে কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্রিজড রিস্ক অফ ম্যালিগন্যান্ট ডিজিজ ইন বোন অ্যান্ড কার্টিলেজ। এটা জাস্ট যে রেসিপিস আমরা দিচ্ছি তাদের জন্য এই বক্সটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে মেটাস্ট্যাটিক বোন টিউমারও একই কথাটাই বেলিন লাভার একটা ইয়ে হচ্ছে যে বারবার একই কথাটা মাথায় ঢুকার দেওয়ার জন্য বারবার বলতে থাকে। সো আমরা ফার্স্ট লাইন একটু দাগায় নিব যে বোন যেটা বেশি হয় মেটাস্ট্যাটিক বোনগুলো মেনলি কার্সিনোমা হয়, সার্কোমা হয় না। প্রাইমারি বোন টিউমারটা হচ্ছে সার্কোমা, আর সেকেন্ডারি বোন টিউমার অর মেটাস্টাসিস যেটা সেটা হচ্ছে কার্সিনোমা। এটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কার্সিনোমাটা হেমাটোজেনাস স্প্রেড হয় আমরা জানি, আর সার্কোমাটা আমরা জানি যে লিম্ফ্যাটিক স্প্রেডটা হয়। ওকে, এখানে একটা লাইন দাগাবো আমরা যে টিউমার সেল যে মেটাস্টাসিস যে হয় সেটা কিভাবে হয়, স্পাইনে যেটা আসে সেটা হয় বা ব্যাটসনস ভেনাস প্লেক্সাস। এটা দাগাবো যেটা হচ্ছে দ্য রেট্রোপেনিয়ান ভেইনস দ্যাট হ্যাভ নো ভালভস এন্ড অ্যালাউ retrograde embolic spread to the spine and proximal long bone. তো টিউমার সেল যেগুলো মেটস হয় সেগুলো স্পাইনে হয় ব্যাটসন ভেনাসের প্লেক্সাস দিয়ে, এবং এটা রেট্রোপেনিয়াল ভেনাস একটা প্লেক্সাস এবং এখানে কোনো ভালভ থাকে না। নেক্সট হচ্ছে বোনের মেটাস্ট্যাটিক, আমি বলেছি লাইটিক, স্ক্লেরোটিক এন্ড মিক্সড হতে পারে। এবং আমরা সবসময় একটা জিনিস দেখবো যে প্রোস্টেট ক্যান্সারের বোনটা হচ্ছে স্ক্লেরোটিক, আর নিউরোফাইব্রোমা, র্যাবডোমায়োসার্কোমা, ক্লিয়ার সেল কার্সিনোমা অফ দ্য কিডনির এগুলোও হচ্ছে আমাদের বোনে
মেটাস্ট্যাসিস হয়, এই লাইনটা আমরা দাগাই নিব। এই ছবির মাধ্যমে দেওয়া আছে যে কোথায় কোথায় কমন সাইট অফ মেটাস্ট্যাসিস। প্রক্সিমাল হিউমারাস মানে বোনের কোন কোন পোর্শনটা মেটসের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট আমরা দেখব প্রক্সিমাল হিউমারাস, স্পাইন এন্ড প্রক্সিমাল ফিমার। এইটা কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। এই যে বক্সগুলো 41.2, 42.2 এটা আমরা দেখাবো। আচ্ছা, হিমোপয়েটিক টিউমার। হিমোপয়েটিক টিউমার কমনলি প্রেজেন্ট অর্থোপেডিক ক্লিনিকে দেখা যায় যে সলিটারি প্লাজমা সাইটোমা, মাল্টিপল মায়োলোমা হিসেবে, লিম্ফোমা হিসেবে থাকে। সো ফার্স্টে আমরা দেখবো যে অস্ট্রোজেনিক টিউমার। অস্ট্রোজেনিক টিউমারগুলোর ক্যারেক্টারিস্টিকলি প্রোডিউস হয় যে অস্টিওয়েড আর বোনি ম্যাট্রিক্স থেকে। সো অস্ট্রোজেনিক টিউমারগুলার প্রোডিউস হবে বোনি ম্যাট্রিক্স থেকে। বোনি ম্যাট্রিক্স আমরা মাথায় রাখবো, অস্ট্রোজেনিক টিউমারটা থেকে বোনি ম্যাট্রিক্স থেকে। ওকে, নেক্সট হচ্ছে অস্টিওয়েড অস্টিওমা। এটা একটা বিনাইন বোন ফর্মিং লিশন। এটা একটা বিনাইন লিশন, এটা একটা স্মল বাট পেইনফুল, এবং এই পেইনটা ইউজুয়ালি হবে নাইটে। ইউজুয়ালি আমরা যতগুলো পেইন আমরা মনে রাখবো নাইটে বেশি মনে রাখবো, নাইট সাইডে পেইন হয় এখন। এবং এখানে অনেকে দেখা যায় যে একটা অ্যান্টি ইনফ্লামেটরি যদি মেডিকেশন নেয় পেইনটা রিলিফ করেছে। নেক্সট হচ্ছে অস্টিওয়েড অস্টিওমা, ইউজুয়ালি অকার ইন চিলড্রেন এন্ড অ্যাডোলেসেন্ট। এটুকু আমাদের জানলেই হবে। নেক্সট আমরা একটা ম্যালিগন্যান্ট বোন টিউমার কোনগুলো সেগুলোতে চলে যাব। প্লাজমা সাইটোমা, মাল্টিপল মায়োলোমা আমরা জানি, অস্টিওসার্কোমা, কন্ডোসার্কোমা, ইউরিন সার্কোমা। মানে সার্কোমা যেগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে ম্যালিগন্যান্ট বোন টিউমার। ওকে, নেক্সট হচ্ছে অস্টিওব্লাস্টোমা ইজ লার্জার, more than 2 centimeter, more aggressive, counterpart of osteoid osteoma and more typically occurs in the spine. তার মানে অস্টিওব্লাস্টোমাটা আমরা বেশি পাবো স্পাইনে। এটা কিন্তু এসবিআইটি দিয়ে দেয়। অস্টিওব্লাস্টোমাটা আমরা পাবো স্পাইনে। নেক্সট হচ্ছে অস্টিওসার্কোমা। অস্টিওসার্কোমা থেকে অনেক সময় কিন্তু শর্ট নোট দেয়, শর্ট নোট হিসেবে আসে যে রাইট শর্ট নোট অন অস্টিওসার্কোমা। সো যদি বলে তাহলে আমাদের জানতে হবে। এখান থেকে কিন্তু এফসিপিএস বা এমএস এর পেজের রেসিডেন্সি প্রিপারেশনে কিন্তু কোয়েশ্চেন আসে যে অস্টিওসার্কোমাটা ম্যালিগন্যান্ট বোন ফর্মিং প্রাইমারি টিউমার। মোস্ট কমনলি কোথায় হয় এটা আমরা দেখাবো, ডিস্টাল ফিউমারে হয়, followed by proximal tibia, proximal humerus and distal tibia. The radiological and histological classification includes sclerotic lesion হতে পারে, কন্ডোব্লাস্টিক হতে পারে, টেলেনজেক্টিক হতে পারে, আদার মোর ইউজুয়াল ফর্মও আসতে পারে, এবং এটা ইন্টারঅসিয়াসেও চলে যেতে পারে। নেক্সট আমরা একটা যে বক্স আছে 42.4 এটা আমরা পড়বো। নেক্সট হচ্ছে কন্ড্রোজেনিক টিউমার। দিস টিউমার্স প্রডিউস কন্ডয়েড ম্যাট্রিক্স এন্ড ইনক্লুড আ ওয়াইড রেঞ্জ অফ বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার। এটা মিক্সড টাইপ টিউমার হতে পারে। এখন হচ্ছে কন্ড্রোমা। এখানে একটা জিনিস আমরা দেখবো, এই যে বোনসের অস্টিওসার্কোমার অ্যারো জায়গায় এই বক্সটা একটু আমরা দেখি, লেখা আছে এই যে অ্যারো যাওয়ার জায়গাটাতে অস্টিওকন্ড্রোমাতে আছে কি প্রক্সিমাল ফিবুলা উইথ pseudoarthrosis. Osteochondromas always grow away from the physis and are in continuity with the intermedullary cavity of the bone they arise from. Intermedullary যে ক্যাভিটি থাকে তার সাথে একটা কন্টিনিউশন থাকে। এই যে আমরা ফিবুলা দেখতে পাচ্ছি, ফিবুলার থেকে এই যে আসছে যেটা সেটা। আচ্ছা, এখন bony projection always grow away from the joint towards the diaphysis region of the bone, যেটা আমি ছবিতে আপনাদেরকে দেখালাম। আপনারা একটু লাইনটা দাগায় নেবেন। Osteochondroma can be pedunculated with the stalk or sessile. The stalk is bases away continuous with the intermedullary cavity. এটাই হচ্ছে মেন কথা। Osteochondroma characteristics radiological feature থাকবে solitary, but some patients have multiple osteochondroma থাকতে পারে। আচ্ছা, লোকাল ইরিটেশন কমপ্লিকেশন ইনক্লুড মেকানিক্যাল সিমটম হতে পারে, যে কোনো টিউমার এফেক্ট, মেকানিক্যাল সিমটম, নার্ভে প্রবলেম হতে পারে, নার্ভে যদি প্রেশার দেয়। তারপর আমরা জানি কারণ হচ্ছে ওই যে ফিবুলারের জায়গাটা যেখানে দেখালাম, নেক অফ দ্য ফিবুলা তো লোয়ার লিম্বে যে নার্ভটা থাকে সেই জায়গা থেকে তো আমরা জানি যে নার্ভের ডিস্ট্রিবিউশনটা বা নার্ভের বাইফার্কেশন হয় বা নার্ভের ব্রাঞ্চিং হয়। আচ্ছা, নেক্সট অ্যাসিড অ্যানিউরিজম হতে পারে, ভাস্কুলার যদি কম্প্রেশন করে, ফ্র্যাকচার যদি হয়, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে অ্যাসিড অ্যানিউরিজম ডেভেলপ করতে পারে, সাইজ বড় হলে পেইনফুল হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে এনকন্ড্রোমা ইজ এ বিনাইন, এটা একটা বিনাইন টিউমার, এটা এসিবিতে থাকতে পারে। কার্টিলেজিনাস নিউপ্লাজম ইন্টারমেডুলারি ক্যাভিটি অফ দ্য বোন, মানে এইটা হচ্ছে আবার ইনকন্ড্রোমাটা হচ্ছে বোনের যে মেডুলারি ক্যাভিটি থাকে সেখানকার 50% ইন দ্য হ্যান্ডে থাকে অ্যান্ড ফিট থাকে। তার মানে হ্যান্ড এন্ড ফিটের যদি টিউমার নাম বলে এনকন্ড্রোমা, আমরা আগে চ্যাপ্টারগুলোতে পড়েছি। নেক্সট হচ্ছে অলিয়ার্স ডিজিজ, এটা ডেভেলপমেন্টাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই মাল্টিপল এনকন্ড্রোমাস। এনকন্ড্রোমাটা মাল্টিপল হলে অলিয়ার্স ডিজিজ বলে। ম্যাফিসিস সিনড্রোম হচ্ছে একই, এখানে মাল্টিপল অ্যানজিওমা থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্ড্রোব্লাস্টোমা, বিনাইন কার্টিলেজেস প্রডিউস, মানে এখানে কার্টিলেজের একটা প্রডিউসিং টিউমার।
এপিফাইসিস অফ দ্য বোন ইন দ্য চিলড্রেন হবে এবং মোস্ট কমনলি হয় নিতে। পেন ইজ অফেন সিভিয়ার অ্যাসোসিয়েটেড ইনফ্লামেশন অ্যান্ড পসিবলি জয়েন্ট ডিফিউশন, মানে যে কোনো কিছু হলে তো আমরা জানি যে একটা ইনফ্লামেটরি চেঞ্জ হতে পারে, জয়েন্ট ডিফিউশন হতে পারে। তাহলে আমরা যেটা মনে রাখবো যে কোন জায়গায় হ্যান্ড অ্যান্ড ফিটের ক্ষেত্রে হচ্ছে এনকন্ড্রোমা আর নিয়ের ক্ষেত্রে কন্ড্রোব্লাস্টোমাটা কমন। নেক্সট হচ্ছে আমরা কার্টিলেজেনার যে টিউমার গুলো আছে সেগুলোর নামে একটা বক্স আছে 42.5, সেটা আমরা করবো। নেক্সট কিছু ছোট ছোট জিনিস আমাদের জাস্ট জানার জন্য, অনেক সময় দেখা যায় কোয়েশ্চেন খারাপ হলে চলে আসতে পারে, তা আমরা একটু মনে রাখবো। বা আমরা দেখা যায় যারা ক্লিনিক্যাল সাইডে আছি তখন দেখা যায় যে আমাদের কেস ডিফেন্স করার জন্য যদি কোনো আমাদের অর্থোপেডিক্সের কেস পড়ে বা কোনো লোয়ার লিম্বে কোনো দেখা যায় গেল যে একটা সোয়েলিং আছে, আর সেই সোয়েলিং এর ডিডি যেমন হচ্ছে ব্রডিজ অ্যাবসেস একটা আছে, ক্রনিক অস্টিওমাইলাইটিসের মতো একটা সোয়েলিং প্রক্সিমাল হেড অফ দ্য ফিমারে হয়, সেটার ডিডি যদি কেউ বলতে বলে তখন কিন্তু এই সবগুলো আসবে, সিম্পল বোন সিস্ট, অ্যানারিজমাল বোন সিস্ট, জায়ান্ট টিউমার অফ দ্য বোন। এগুলো যদি মানে পেশেন্টের কোনো ফিচার নাই, জাস্ট বলে যে পেইন, রেডিওলজিতে দেখা গেল যে একটা হেডে একটা গ্লোবুলার বা একটা মাস টাইপের ফিচার আছে, তখন দেখা যায় ডিডি যদি আমাদের বলতে হয় তখন সিম্পল বোন সিস্ট, অ্যানারিজমাল বোন সিস্ট, এগুলো বিনাইন কন্ডিশন অ্যান্ড জায়ান্ট টিউমার। এটা কিন্তু শর্ট নোট আসে, আমি দাগিয়ে রেখেছি, এটা একটু আপনারা দাগাই নেবেন। জায়ান্ট সেল টিউমার অফ দ্য বোন, লোকালি অ্যাগ্রেসিভ টিউমার উইথ লার্জ অস্টিওক্লাস্টিক জায়ান্ট সেল, মানে এখানে সেলটা হচ্ছে অস্টিওক্লাস্টিক, মানে বোনসটা ভেঙে যাবে। ইউজুয়ালি হবে হচ্ছে 20 থেকে 25 বছরের, এবং ফাইসিসটা যখন ক্লোজ হয়ে যায়, মানে যখন আমরা জানি যে আমাদের কতগুলো যে বোনি যে গ্রোথ সেন্টার গুলো থাকে, এগুলো যখন বোন গ্রোথটা অফ হয়ে যায় তারপরে এটা ডেভেলপ করে। এবং জায়ান্ট টিউমার অফ বোন টিপিক্যালি এক্সটেন্ড ইনটু দ্য এপিফাইসিস অফ লং বোন এন্ড ইরোডস বোন আন্ডার দ্য আর্টিকুলার কার্টিলেজ, মানে এপিফাইসিসে এটা হচ্ছে এক্সটেন্ড করে এবং যে আর্টিকুলার কার্টিলেজ গুলো থাকে এটা ইরোশন করে ফেলে, এবং এটা হয় বিনাইন মেটা, এটা হচ্ছে নি প্রক্সিমাল হিউমারাস। এটা আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ইউসিডোফিলিক গ্রানুলোমা, এটার নাম আমাদের মনে রাখতে হবে। ফাইব্রাস ডিসপ্লাসিয়া, জাস্ট আমরা নামগুলো মনে রাখব। ইউইং সার্কোমা, এটা কিন্তু চলে আসে। ইউইং সার্কোমাটা হচ্ছে একটা ম্যালিগন্যান্ট নাউন্সেল সার্কোমা বোন ইন হুইচ সেলস ইউজুয়ালি হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স 11:22 ট্রান্সলোকেশন, মানে এই জিন 11 যে জিনটা থাকে সেখানে ট্রান্সলোকেশন হয়, ওই জেনেটিক চেঞ্জটা হয়ে একটা ম্যালিগন্যান্ট টিউমার সার্কোমাটা হয়। এটা একটা মিউটেশন হওয়ার পরে হয়, এবং এটা ডায়াফিসিস অফ দ্য লং বোনে হয়, পেলভিসে হয়, স্ক্যাপুলাতে হবে। এটা কোশ্চেনটা আসে, এটা আপনারা দাগায় নেবেন। আর রেসিডেন্সি প্রিপারেশনও লাগে যে ইউইং সার্কোমাটা কোথায় কোথায় হয়। যারা এমবিবিএস লেভেলে আছেন তাদেরকেও বলে দিচ্ছি শর্ট নোটগুলো আপনাদের জন্য। এই বোন টিউমারটা খুব ইম্পর্টেন্ট, যারা রিটেন পরীক্ষা দিবেন তাদের জন্য দেখা যায় ইউইং সার্কোমাটা আসে। নেক্সট হচ্ছে আমরা জানি যে এদের ইনফ্লামেটরি চেঞ্জের জন্য ইএস একটা রেস পাবো, এমআরআইটা আমরা হচ্ছে মডালিটি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি মিস করে দিয়েছি, আপনার অবশ্যই এটা দাগাই নেবেন, অনিয়ন স্কিন। আমরা জানি ইউইং সার্কোমার রেডিওলজিক্যাল ফাইন্ডিং হচ্ছে অনিয়ন স্কিন। অনিয়ন স্কিনটা আপনারা দাগাবেন, অনিয়ন স্কিন। এই রেডিওলজিক্যাল এফেক্টের মধ্যে এই যে আমরা দেখবো যে অ্যানোরিজমাল বোন সিস্টটা কেমন হয়, এই যে তখন এগুলো দেখা যায় যে অনেক সময় আমাদেরকে কনফিউজ করতে পারে। তো আমাদের যেগুলো মাথায় রাখতে হবে। এবং ইউইং সার্কোমাটা একটা শর্ট নোট আমাদের সুন্দর করে লিখতে হবে। ফার্স্ট ইউইং সার্কোমাটা কি, কোথাকার ট্রান্সলোকেশন হয় জিনে, আর লোকেশনটা কোথায়। আমরা যখন লিখবো কোশ্চেনটাকে শর্ট নোট আকারে তখন পয়েন্ট পয়েন্ট করে লিখবো যে কোন জায়গাটায় বেশি হয়, পেশেন্টের সিমটম কি কি হয়, ইনভেস্টিগেশন কি কি দিব, এবং এটার হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান কি। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ বোন টিউমার বাই সাইট, ডায়াফাইসিসে কোন কোনগুলো, মেটাফাইসে কোনটা, খুবই 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 ইম্পর্টেন্ট, আপনারা দাগায় নেবেন। এটা হচ্ছে এফসিপিএস, এবং যারা রেসিডেন্সির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে। দেন এই আরেকটা বক্স 42.3, এটা খুব ইম্পর্টেন্ট, আদার বোন টিউমার, মানে এই তিনটা বক্সই খুব ইম্পর্টেন্ট। যদি মনে করেন যে এই চ্যাপ্টার থেকে পড়তে অনেক কষ্ট হচ্ছে, এইগুলা লাস্ট কমিটি রিভিশনে মিস করবেন না। নেক্সট হচ্ছে স্টেজিং অফ প্রাইমারি বোন টিউমার, এনিকিং সিস্টেম, সো ল্যাটেন্ট, অ্যাক্টিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ। তারপর হচ্ছে এখানে লো গ্রেড, হাই গ্রেড, এনি গ্রেড একটু দাগাবেন। ওয়ার্নিং সাইন অফ বোন টিউমার, এটাও দাগাবেন। না হচ্ছে সফট টিস্যু টিউমার, তো ওয়ার্নিং সাইন অফ সফট টিস্যু টিউমার যদি সাইজটা 5 সেন্টিমিটার চেয়ে বেশি হয়, ইনক্রিজিং ইন সাইজ, পেইনফুল, ডিপ টু দ্য ফ্যাশা, রিকারেন্স আফটার প্রিভিয়াস এক্সিশন। সো এখানে আমরা যদি বলি যে সফট টিস্যু ম্যালিগনেন্সি, আমরা তো জানি লাইপোসার্কোমা, লাইপোমাটা থেকে লাইপোসার্কোমা যদি হয় সেটাও কিন্তু আমাদের কমন। এখানে সিস্টেম দাগাবেন, ট্রোজানের সিস্টেম।
আচ্ছা, নেক্সট হচ্ছে 3 phases of assessment of lesion। যে কোনটা লিশন যদি হয় তখন যেমন ফেজ 1 উইদিন 24 আওয়ার হিস্ট্রি নিব, ব্লাড টেস্ট করব, রেডিওগ্রাফ করব, চেস্ট। ফার্স্ট উইকের মধ্যে আমরা কি করব, থার্ড উইকের মধ্যে স্পেশালিস্ট সেন্টারে সিটি এমআরআই বায়োপসি করব। এটা থেকে কিন্তু কোশ্চেন আসে, আপনারা দাগায় নেবেন। নেক্সট একটা কোশ্চেন আছে, সফট টিস্যু টিউমার আর কমন এন্ড দ্য ভাস্ট মেজরিটি আর বিনাইন। সফট টিস্যুটা হচ্ছে বিনাইন এবং পেইনফুল, ইনক্রিজিং সাইজ মোর দ্যান 5 সেন্টিমিটার ডায়ামিটার হলে আমরা ধরে নিব যেটা কার্সিনোমার দিকে যাচ্ছে। সো ইনভেস্টিগেশন গুলো আমরা এখানে দেখাবো যে লোকাল ইনভেস্টিগেশন কি করি, ডিস্টেন্ট কি করি। লোকালের মধ্যে আমরা আল্ট্রাসোনোগ্রাম করি, দেন হচ্ছে পেন রেডিওগ্রাফ করি, এমআরআই, সিটি স্ক্যান করি। ডিস্টেন্ট যদি হয় তাহলে ব্লাড টেস্টের মধ্যে আমরা একদম ফুল ব্লাড কাউন্ট, ইএসআর, ইউরিন, বেসিক টেস্টগুলো করি, প্রোটিন ইলেকট্রোফোরেসিস করি, বোন প্রোফাইল করি, প্লেন রেডিওগ্রাফ অর সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করি, সাথে হোল বডি আইসোটোপ বোন স্ক্যান, আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন করি। এটা হচ্ছে ডিস্টেন্ট মেডস গুলো বোঝার জন্য। স্টেজিংটা আমরা একটু দেখে নেব। প্লেন রেডিওগ্রাফ ইজ দ্য মোস্ট ইনফরমেটিভ ফর বোন টিউমার, এটা কিন্তু এসবিআই তে আসে। সো এই জিনিসটা আমরা দাগাবেন, এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব সামারি বক্স বায়োপসি ক্ষেত্রে কি করি। 42.10 সামারি বক্সটা দাগাবেন। অনলি বায়োপসি ওয়ান্স লোকাল স্টেজিং ইজ কমপ্লিটেড, স্টেজিং করার পর বায়োপসি করে এটা আমাদের পারফর্ম করে ডিসকাশন করে স্পেশালিস্ট টিম, মাল্টিডিসিপ্লিনারি টিম বা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা সেট করব। টিউমার ক্ষেত্রে টিউমার বোর্ড ফর্ম হয়, সবগুলো স্পেশালিস্ট ডক্টররা বসে, ডোজ চেক করে, কতটুকু সার্জিক্যাল টিম অ্যাপ্রোচ করবে, করার পরবর্তী ট্রিটমেন্ট কি হবে, রিহ্যাবের ক্ষেত্রে কি হবে, পেশেন্টের প্যালিয়েশনের ক্ষেত্রে কি হবে, তখন ওই টিউমার বোর্ডটা ঠিক করে নেয়। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট। So principal of treatment benign ক্ষেত্রে most latent and active benign mode tumor that need treatment are treated by intralesional curettage। সেখানে বলেছে যে বিনানি ক্ষেত্রে ইন্টারলেশনাল কিউরেটেজ করব। সিম্পল বোন সিস্ট ক্যান হিল ফলোইং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার পরে হিল হয়ে যেতে পারে। অস্টিওডস্টোমার ক্ষেত্রে রিজলভ স্পন্টানিয়াসলি, সিটি গাইডেড থার্মোরেগুলেশন করা যেতে পারে। আপনারা জাস্ট রিডিং করবেন, খুব বেশি কিছু করার দরকার নাই। ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে যে বোন টিউমারগুলো থাকে এগুলো হচ্ছে আমরা জানি যে অস্টিওসার্কোমা, ইউনিসার্কোমার ক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট দেওয়া হয়, সার্জারি করা হয় প্রাইমারি ম্যাগনেট বোন টিউমার টু রিমুভ ইট কমপ্লিটলি। সো ক্লাসিফিকেশন অফ সার্জিক্যাল রিজেকশন মার্জিন, এটা আমরা বক্সটা দেখবো। নেক্সট হচ্ছে এখানকার লাইন আমরা দেখাবো যে 10 to 15% রিকোয়ার প্রাইমারি অ্যাম্পুটেশন আদার বিকজ ম্যাজরিটি অফ দ্য পেশেন্ট প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে গেছে, যাদের হচ্ছে লিম্বটা সালভেজ করা যায়নি তাদের ক্ষেত্রে আমাদের অ্যাম্পুটেশনে যেতে হবে। এবং লিম্ব সালভেজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হাইলি স্লাইটলি হায়ার রেট অফ লোকাল রিকারেন্স অফ অ্যাম্পুটেশন। মানে যদি অ্যাম্পুটেশনটা কখন করবো, যখন হচ্ছে রিকারেন্স হচ্ছে, আবারও হচ্ছে, ওটি করার পরে হচ্ছে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হচ্ছে, লিম্বটাকে আমরা সালভেজ করতে পারছি না তখন। তাহলে আমরা হচ্ছে এই বক্সটা দাগাবো 42.11, 42.12 ট্রিটমেন্ট অফ ম্যালিগন্যান্ট বোন টিউমার, মেটাস্ট্যাটিক বোন ডিজিজ। So patient with confirmed metastatic bone disease may require resuscitation for electrolyte imbalance, anemia correction, CPR দিব, hypercalcemia correction করব, সার্জিক্যাল ট্রিটমেন্ট টু বি কারেক্টেড। মানে যেই প্রবলেমগুলো কনকমিটেন্ট আমরা পাবো সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিব। আমরা রেনাল মেট হলে কি করব, মায়োলোমা হলে কি করব, হেমাটোলজিস্টের আন্ডার ট্রিটমেন্ট দিব সেটা। আচ্ছা, দা মাইরাস স্কোরিং সিস্টেম রিস্ক ফর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এই ফ্র্যাকচারটা আপনারা পড়ে নেবেন, এটা যারা এমবিবিএস লেভেল আছেন তাদের শর্টকাট আসতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখন দেখবো, দ্য ফলোইং ফ্যাক্টর শুড বি কনসিডার্ড when contemplating surgical treatment for patient with metastatic bone disease। এটা জাস্ট আমরা একটা রিডিং করে রাখবো আমাদের জানার জন্য। আচ্ছা, এখন আমাদের কিছু জিনিস দেখতে হয়, লাইনটা আমরা দাগাই নিব যে সার্জারি করার ক্ষেত্রে আমরা কি কি খেয়াল রাখবো। So approach that require prolonged protected weight bearing to allow healing are not appropriate in the group of patient with reduction life expectancy। আমরা এমন লাইফ এক্সপেক্টেন্সি কমায় দেওয়ার জন্য আমরা প্রলং প্রোটেক্টেড ওয়েট বিয়ারিং করার জন্য এটাকে আমি অ্যালাউ করলাম, হিলিং দিলাম, সেটা কিন্তু হবে না। সো মেটাস্টাসিসের ক্ষেত্রে এই ইস্যুটা আলাদা। আমাদের যখন প্রাইমারি বোন টিউমারটা হয় সেটার ক্ষেত্রে ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা আলাদা থাকে, পেশেন্টকে আমরা বেনিফিট দিতে পারি। যখন মেটাস্টাসিস হয়ে যায় তখন প্যালিয়েশনটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমরা এই লাইনটা দাগাবো। Metastasis the diaphysis may not be most appropriately treated with an intrauterine laying। Okay, patient with solitary breast and renal mets can have prolonged disease-free survival, so excision and replacement rather than fixation should be considered। So excision কে replacement করে দিব fixation করার চাইতে। এখন একটা বক্স আমরা দাগাবো বোন মেটাস্টাসিস ট্রিটমেন্টটা কি। সফট টিস্যু টিউমারের ক্ষেত্রে আমরা একটা দাগাবো যে টিউমার টাইপ এন্ড রেসপন্স অফ টু আদার ট্রিটমেন্ট ইনক্লুডিং রেডিওথেরাপি। এখানে রেডিওথেরাপিটা একটা ইস্যু। এখন লার্জ লো গ্রেড অর benign lipomatous tumors may excite in a deliberately
margin or close but complete fashion soft tissue sarcoma should however exercise with the margin of normal tissue around them. মানে আমরা যখন সাসপেক্ট করব যেখানে সফট টিস্যু সার্কোমা আছে বা আমরা হয়তো একটা জিনিস অ্যাসেস করলাম, অবশ্যই পুরোটা আমরা এক্সিশন করবো এবং সাথে একটা হেলদি টিস্যুটাও আমরা এক্সিশন করে নিয়ে আসবো। এবং ওই জায়গায় যদি অনেক বড় গ্যাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এসটিএসজি স্কিন স্প্লিট স্কিন গ্রাফটিং করতে পারি অথবা স্কিন ফ্ল্যাপ দিতে পারি কোন কাভারেজ করার জন্য, কিন্তু আমরা ওটাকে রিমুভ করার সময় একটা নর্মাল মার্জিনটাকেও ফেলে দিব। সো এই যে চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আমি চেষ্টা করেছি অ্যাজ এ হোল বলে দেওয়ার জন্য এবং কোন থেকে কোশ্চেন আসে এবং সব আসতে পারে। নেক্সট যে চ্যাপ্টারটা এটাও খুব ইম্পর্টেন্ট, ইনফেকশন অফ দ্য বোনস এন্ড জয়েন্টস। আমরা দেখি যে প্রায় আমরা প্রচুর পেশেন্ট পাই বোনস এন্ড জয়েন্টসে, এবং আমরা অর্থোপেডিক্স ওয়ার্ডে যদি যারা এমবিবিএস লেভেলে আছেন তারা দেখবেন যে বোনস এন্ড জয়েন্টস এর ইনফেকশন গুলো অনেক বেশি এবং আমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণ কোশ্চেন আসে অস্টিওমাইলাইটিস থেকে এবং অর্গানিজম গুলো থেকে আমাদের যে এক্সাম প্রিপারেশন আমরা নিচ্ছি সেখানে আসে। সো অস্টিওমাস একটা ওল্ড এজ ডিজিজ, কমন ইন চিলড্রেন, অ্যাডাল্টদের ক্ষেত্রে ওপেন ফ্র্যাকচার এবং অর্থোপেডিক্স ইমপ্ল্যান্ট যাদের করা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশন রেটটা অনেক বেশি। এপিডেমিওলজিতে আমরা দেখি 1000 চিলড্রেনদের মধ্যে একজনের এমনিই হবে। আচ্ছা, লাইফ এক্সপেক্ট যাদের হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ তাদের ক্ষেত্রে এই চান্সটা বেশি এবং প্রস্থেটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট যাদের আছে তাদের। এবং এপিডেমিওলজি অফ দ্য বোন ইনফেকশন এই বক্সটা একটু আমরা দাগাই নিই। নেক্সট হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজি হচ্ছে বোন ইনফেকশন হ্যাজ অল দ্য এলিমেন্টস অফ এনি ইনফ্লামেটরি কন্ডিশন। আমরা জানি যে ইনফ্লামেটরি কন্ডিশনে যা যা হয় একটা বোন ইনফেকশন হলেও সেম টাইপের প্রবলেমগুলো হবে। So এখন acute osteomyelitis occurs when pathogenic organism cause infection leading to inflammation in the bone and surrounding tissue. The medullary bone may form abscess and pus may track through the cortex to form periosteal elevation and soft tissue extension. So দেখা যায় যদি এখানে আমাদের যে আমরা যদি একটু রেডিওলজিক্যালি দেখি আমরা কতগুলো টার্ম পড়েছি যে ইনভলুক্রাম, সিকোয়েস্ট্রাম, এগুলো হচ্ছে আমরা পড়েছি এবং এই টার্মগুলো আমাদের লাগবে যে কোনটা কাকে বলে। এগুলো কিন্তু শর্ট নোট, ইনভলুক্রাম কাকে বলে, সিকোয়েস্ট্রাম কাকে বলে, এগুলো কিন্তু ছোট ছোট 1 নম্বরের কোশ্চেন হিসেবে কোশ্চেনের লেজ হিসেবে দিয়ে দেয়। তো যেটা হচ্ছে অ্যাবসেস এন্ড পাসটা ইন্টারমেডুলারি বোন থেকে সেটা অ্যাবসেস এন্ড পাস স্কিনে চলে এসে এটা ট্র্যাক ফর্ম করতে পারে এবং আমাদের যেখানে একটা প্রসেসটা ডিভাস্কুলারাইজ দ্য কর্টিক্যাল বোন কজিং বোন ডেথ হবে, ক্যাকটাস ফিচার অফ বোন অস্টিওমাইলাইটিস। আচ্ছা, ব্যাকটেরিয়া অ্যাডহেরেন্ট হবে ম্যাট্রিক্স এবং এখানে আরেকটা জিনিস আমরা দেখবো যে ব্যাকটেরিয়া ক্যান অ্যাডহের টু দ্য ডেড বোন অর ইমপ্ল্যান্ট সারফেসেস। তার মানে আমরা দেখলাম যে এই বোনের যে মেডুলারি পোর্শনটা থাকে ভিতরে সেখান থেকে অ্যাবসেস বা সাইনাস ট্র্যাক্ট হয়ে স্কিনে চলে আসে, বোনটা ফ্র্যাজাইল হয়ে যায়, তখন বোনটা আস্তে আস্তে ভাস্কুলারিটি নষ্ট হয়ে যায়, বোনটা ডেথ হয় এবং দেখা যায় যে ম্যাট্রিক্স বা বায়োফিল্ম যেটা তখন দেখা যায় কি যে ওই জায়গাটা একটা আইডিয়াল মিডিয়াম হয়ে যায় ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য। তখন এই যে ম্যাট্রিক্স যেটা থেকে যায় সেই জায়গায় যে ডেড টিস্যুটা থেকে যায়, পলিস্যাকারাইড যে ম্যাট্রিক্সটা থাকে সেখানে হচ্ছে ব্যাকটেরিয়াটা কলোনাইজেশন হয় এবং টক্সিন অ্যান্ড লাইটিক এনজাইম ফ্রম ব্যাকটেরিয়া কজ আর্লি ড্যামেজ টু দ্য তখন ওরা কিছু টক্সিন রিলিজ করে, তখন আর্টিকুলার কার্টিলেজটাও নষ্ট হয়ে যায়। সো প্যাথোলজি অফ বোন ইনফেকশন দাগাবো এবং এখানে একটা জিনিস আমরা দাগাবো যে ইনফেক্টেড বোন রিঅ্যাক্টস টু দ্য ইনফেকশন বাই সেপারেটিং ডেড ফ্র্যাগমেন্ট অফ বোন। সো ডেড ফ্র্যাগমেন্ট অফ বোনকে আমরা সিকোয়েস্ট্রাম বলবো এবং প্রসেসটাকে বলবো সিকোয়েস্ট্রেশন। Dead fragment of the bone which is formed by the infected portion or in organism, so সেটাকে আমরা বলতেছি সিকোয়েস্ট্রেশন। সেই জায়গায় যে নতুন একটা বনি একটা নতুন যে এই সিকোয়েস্ট্রাম বোনটা ভেঙে যাওয়ার পরে প্যাথোলজিক্যাল বোন ফর্ম হওয়ার পরে বা বোনটা যে খারাপ হয়ে গেছে ডেড হয়ে গেছে সেই জায়গাটা বোনটা চলে যাওয়ার নতুন যে বোন একটা প্রবলেম হবে সেটাকে আমরা বলবো যে ইনভলুক্রাম। ঠিক আছে, এটা আমরা দাগা নেব সিকোয়েস্ট্রেশন কাকে বলে, ইনভলুক্রাম কাকে বলে। এবং যে কোনো জায়গায় পাস হইলে আমাদের ড্রেনেজ করতেই হবে। এই যে আমরা লাইন দাগাবো যে নিউ বোর্ন ইজ লেড ডাউন অ্যারাউন্ড দ্য ইনফেকশন ফ্রম দ্য পেরিওস্টেম। সো এই লাইনটা যদি আমরা একটু দাগাই, এই লাইনটা আমরা একটু দাগাবো নিউ বোর্ন লেড ডাউন অ্যারাউন্ড দ্য ইনফেকশন ফ্রম দ্য পেরিওস্টেম, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনভলুক্রাম। আর এই যে একটা সিকোয়েস্ট্রেশন একটা শব্দ আছে সেটা আমাদের মনে রাখতে হবে। সরি প্রবলেম হচ্ছে, তো আপনারা দাগায় নেন যে বোন সিকোয়েস্ট্রেশন কাকে বলে, ইনভলুক্রাম কাকে। আচ্ছা, এখন সেপটিক আর্থ্রাইটিস, এটা
এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে সেপটিক আর্থ্রাইটিসটার ক্ষেত্রে কাদের বেশি হয়, নিউনেট আর এলডারলিতে হয়, ব্যাকটেরিয়া ইনফেক্ট এজ এ প্রিভেলি নর্মাল জয়েন্ট। সো হয়তো কোনো কারণে আমার সেপসিস ডেভেলপ করেছে, সেখান থেকেও কিন্তু হিমাটোজেনাস স্প্রেডও কিন্তু সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। সো প্যাথোলজি অফ দ্য বোন ইনফেকশন যদি আমরা দেখি যে ব্যাকটেরিয়া ইনফেক্টেড বোন ফর্ম এ রেজিস্ট্যান্ট বায়োফিল্ম অন ডেড বোন অ্যান্ড ইমপ্ল্যান্ট সারফেস। সো যে ইমপ্ল্যান্ট সারফেসটা আমার বডি নিচ্ছে না, বোনটা ডেড হয়ে গিয়েছে, সেখানে ব্যাকটেরিয়াটা একটা রেজিস্ট্যান্ট বায়োফিল্ম ফর্ম করতে পারে। ইনফেক্টেড বোন ডাইজ ফর্ম আ সিকোয়েস্ট্রাম, নতুন যে বোনটা ফর্ম হয় সেটাকে বলা হয় ইনভলুক্রাম। ওকে, মাইক্রোবায়োলজি অর্গানিজমগুলো আমরা সব জানি সবাই, তারপর একটু রিডিং মানে রিক্যাপ করা যে স্ট্যাফ অরিয়াস ইজ দ্য মোস্ট কমন কজ অফ বোন লো ভিলুরেন্স কিছু অর্গানিজম থাকে, কোয়াগুলেজ নেগেটিভ স্ট্যাফাইলোকক্কাই, সেগুলো আলফা ইমোরেটিক স্টেপটোকক্কা অ্যান্ড কিউটি ব্যাকটেরিয়াম অ্যাটলিস্ট, সেগুলো থেকেও কিন্তু অনেক সময় এগুলো লো ভিলুরেন্স হলেও হাই ভিলুরেন্সি ডেভেলপ করতে পারে। সো বায়োমার্কার ক্ষেত্রে আমরা বলবো সিআরপি, ডাব্লিউবিসি কাউন্ট দেখবো, ইএসআর দেখবো। ইমেজিং ক্ষেত্রে রেডিওগ্রাফের ক্ষেত্রে আমরা দেখবো ইনফিউশন থাকে, আল্ট্রাসোনোগ্রাম করবো এবং সিটি স্ক্যানটা দেখে বোন ইনভেন দেখবো। এবং এই যে একটা চার্ট মিলিয়ে এখান থেকে একটা কোশ্চেন আপনারা পাবেন। সো এখানে আমরা দেখাবো 43.1 অর্গানিজমস মোস্ট কমনলি ইনভলভ ইন বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ছক, এখান থেকে একটা কোশ্চেন আসবে এবং মাইক্রোবায়োলজিতে আপনারা এখান থেকে একটা কোশ্চেন পাবেন, এফসিপিএসও যদি দেন এখান থেকেও কোশ্চেন পাবেন। সো এই ছকটা পড়ে ফেলবেন যে গ্রাম পজিটিভ কোন কোন অর্গানিজমগুলো কোন কোন আমাদের ইনফেকশন করছে। যেমন এর মধ্যে সবচাইতে ইমপ্ল্যান্ট অ্যাসোসিয়েটেড যে অর্গানিজমগুলো এক্সট্রিম অফ এজে যাদের হয়, আমরা জানি যে সিকেল সেল ডিজিজ যাদের হয় তাদের ক্ষেত্রে সালমোনেলা স্পিসিস দিয়ে অস্টিওমাইলাইটিসটা হয়। সিউডোমোনাস কখন কখন কাদেরকে দিয়ে হয়, আন্ডার চিল্ড 4 এর ক্ষেত্রে কিনজিয়ালা কিনজিটা কমন, নন ইমিউনাইজ চিলড্রেনদের ক্ষেত্রে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জাটা দিয়ে কমন, আবার হচ্ছে যাদের এসটিডি আছে তাদের ক্ষেত্রে নিউশিয়া গনোরিয়াতে সেপটিক আর্থ্রাইটিসটা কমন। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক এক্সপোজ হলে তাদের কি হবে, কখন ফানজাই দেওয়া হবে, কালচার নেগেটিভ হলেও অনেক সময় দেখা যায় যে বনি হয়তো ইনফেকশন আছে কিন্তু কালচার নেগেটিভ আসছে, দেখা যায় যে অ্যাটিপিক্যাল মাইক্রো অর্গানিজমগুলো হয়তো কালচারে গ্রো করছে না, সে কারণেও হতে পারে। এইচআইভি ইনফেক্টেড পেশেন্টদেরও ক্ষেত্রে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াম দিয়েও কিন্তু হতে পারে। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কিন্তু অস্টিওমাইলাইটিস সেপটিক আর্থ্রাইটিস করতে পারে। সো এই বক্সটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা রেসিডেন্সিতে প্রিপারেশন নিচ্ছেন বা এফসিপিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা মাইক্রোবায়োলজি কোশ্চেন প্রিপারেশন নিচ্ছেন, এই বক্সটা পড়লেও আপনার অনেকখানি কভার হবে। সেই বক্সটা দিয়ে কোশ্চেন আসবে, সো প্লিজ ডোন্ট মিস দ্য বক্স। আমি বারবার এমফাসিস দিচ্ছি এই বক্সটার উপরে। এবং এখানে একটা লাইন দাগায় নিব যে এমআরআইটা হচ্ছে এখানে ইনভেস্টিগেশন অফ চয়েস, সফট টিস্যু সোলিং এর ক্ষেত্রে এখানে লিখছে যে এমআরআইটা হচ্ছে চয়েস। আসলে রেডিও আইসোটোপ স্ক্যান করা হয়, সিটি স্ক্যান ইউজুয়ালি আমরা দেখবো যে বোনের ইউনিয়নটা কেমন হয়েছে। আচ্ছা, মাইক্রোবায়োলজিক্যাল স্যাম্পলটা ফ্রেশলি নেগেটিভ ইফ অ্যান্টিবায়োটিক্স আর গিভেন, যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাহলে কিন্তু আমরা নেগেটিভ পাবো। সানিভেল টিস্যু স্যাম্পলস আর পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ইন প্রোডিউসিং এ হায়ার ডায়াগনস্টিক রেট ফর ইনফেকশন উইথ মাইক্রোব্যাকটেরিয়া অর ফানজাইয়ের ক্ষেত্রে আমরা সানিভেল টিস্যু স্যাম্পলটাও করতে পারি। হিস্টোপ্যাথোলজিও করা হয় যে নন কেজিয়েটিং অস্টিওমাইলাইটিস, অ্যাক্টিনোমাইকোসিস, ফাঙ্গাল হাইফি, সেটার জন্য আমরা হিস্টোপ্যাথোলজিটা করতে পারি অর্গানিজমটা দেখার জন্য। ম্যানেজমেন্ট, সাকসেসফুল ট্রিটমেন্ট রিগার্ড প্রি অপারেটিভ আমরা কি করবো, অপারেটিভ কি করবো, পোস্ট অপারেটিভ কি করবো, সেই বক্সটা আপনারা দাগাবেন এবং এখান থেকে আপনাদের এটা যারা কোশ্চেন লিখবেন ম্যানেজমেন্ট অফ সেপটিক আর্থ্রাইটিস, এটা কোশ্চেন আসতে পারে এবং এটা অনেক সময় দেখা যায় 4-5 মার্কসের কোশ্চেন আসতে পারে। সো সাকসেসফুল ট্রিটমেন্ট কি, প্রি অপারেটিভে আমরা কি করবো, পেশেন্ট অ্যাসেসমেন্ট করবো, কমপ্লিকেশন করবো, হিস্ট্রি নিব, ডায়াগনস্টিক টেস্ট করবো, পেশেন্ট অপটিমাইজেশন করবো। অপারেটিভের ক্ষেত্রে মাল্টিপল বোন স্যাম্পলিং করতে হতে পারে, টিস্যু এক্সিশন করতে পারে, ডেব্রাইট টিস্যুটাকে ফেলে দিব, আইভি ভালো অ্যান্টিবায়োটিক দিব, বোন স্টেবিলাইজেশন করবো, ডিপ স্পেস ম্যানেজমেন্ট করবো, পোস্ট অপারেটিভলি পেশেন্টের রিহ্যাবিলিটেশনে জোর দেবো এবং অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপিটা আমরা দেখবো যে ভালো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে আমরা একটা প্রোফাইলাইটিক রাখবো। এবং প্রিন্সিপালস অফ ডায়াগনোসিস এটা আপনারা হচ্ছে রিডিং পড়ে নেবেন। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি কিছু গাইডলাইন আছে, যেমন আমরা জানি যে এমআরএস এ হলে আমরা ভেনকোমাইসিন দিব, তারপর গ্রাম পজিটিভ অর্গানিজমের জন্য কি দিব। ইউজুয়ালি দেখা যায় যে কমিউনিটি অ্যাকোয়ার্ড যে ইনফেকশনগুলো থাকে সেক্ষেত্রে কো অ্যামোক্সিক্লেটটা কাজ করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যায়, তখন ভেনকোমাইসিন আমাদের দিতে হয়। অ্যান্টিসিউডোমোনাস ড্রাগের ক্ষেত্রে আমরা গ্রাম নেগেটিভ অর্গানিজমের কাভারেজটা দিব। তারপরে রিসেন্টলি এই জিনিসটা 4 to 6 উইক ট্রিটমেন্ট লাগবে এবং এখানে একটা গাইডলাইন এসেছে ওভিভা ট্রায়াল, সে ওভিভা ট্রায়ালটাও আমাদের দেখতে হবে। অ্যান্টিবায়োটিক ফর অস্টিওমাইলাইটিস নিয়ে শর্ট নোট আসবে, স্পেশালি ক্রনিক অস্টিওমাইলাইটিস খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমাদের পড়তে হবে। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর ফর নেটিভ জয়েন্ট স্পেস সেপটিক আর্থ্রাইটিস, এটা আমরা পড়বো এবং এই বক্সটা আমরা দাগিয়ে নিব।
প্রেজেন্টেশন অফ সেপটিক আর্থারাইটিস যদি আমরা ইন শর্ট বলি, চিলড্রেনরা খুব টক্সিক থাকবে, ফিভারিশ থাকবে, অ্যাডাল্ট একটা লোডেড ফিভার থাকবে, জয়েন্ট একটা পেইন থাকবে, প্রি এক্সিস্টিং একটা আর্থ্রোপ্যাথি থাকতে পারে, মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে, সোয়েলিং থাকবে, এইসব ফিচারগুলো আমরা পাবো। আচ্ছা, পেশেন্টকে আমরা ফার্স্টে পজিশন করব, কমফোর্টনেস দিব, রাইস আইস থেরাপি যেগুলো থাকে সেগুলো দিব, ম্যানেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে ক্লিনিক্যাল ফিচার রয়েছে সেটা আমরা দেখব। এবং যে কোনো একটা অ্যাপসিসের ক্ষেত্রে, অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে ফার্স্ট প্রম্পট ট্রিটমেন্ট হচ্ছে জয়েন্ট স্পেসে যদি কোনো সেপসিস হয় আমাদের সার্জিক্যাল ড্রেনেজ ইজ দ্য প্রায়োরিটি টু অ্যাভয়েড ফার্দার ড্যামেজ টু দ্য কার্টিলেজ। কারণ কার্টিলেজটাকে আমরা পড়েছি যে প্যাথোলজিতে যে ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে কার্টিলেজটাকে নষ্ট করে দেবে। তো এটার জন্য যখন কোনো অ্যাপসিস পাবো, পাস পাবো, আগে আমাদের ড্রেনেজ করতে হবে, সাইনাস ট্র্যাক্টটাকে আমাদেরকে রিমুভ করে জায়গাটাকে ডেভিটালাইজ পাসওয়ালা টিস্যুটাকে ফেলে দিতে হবে, অর্গানিজমটা ফ্রি করার চেষ্টা করতে হবে। এটাই মেইনস্ট্রিম অফ ট্রিটমেন্ট। তারপর আমরা অ্যান্টিবায়োটিক দেবো কনকমিটেন্ট। আচ্ছা, এক্ষেত্রে লাইন দাগাবো যে রিঙ্গার সল্ট ওয়াশ করতে হবে খুব ভালো করে। আমরা ডিপ্রেট করার পর ডিপার্টমেন্ট কপারটা ওয়াশ দিব, রিঙ্গার সলিউশন 0.9% সোডিয়াম ক্লোরাইড দিব। অ্যান্টিসেপটিক আমরা দিব না, কারণ এটা ডিসকাপ কন্ড্রোলাইসিস, এটা আমরা দাগাই নিব। অ্যাগ্রেসিভ সাইনাসাইটিস ও সাইনোকন্ড্রাল লিশনটাও পাওয়া যায় রেডিওলজিতে। মেডিকেল ম্যানেজমেন্ট আমরা বলেছি 3 to 6 আমরা অ্যান্টিবায়োটিক দিব এবং ইন্ট্রাভেনাস দিয়ে শুরু করে ওরাল থেরাপিতে চলে যাব এবং কালচার সেন্সিটিভিটি দেখে আমরা দিব এবং অর্গানিজমটা কোনটা সেটা বুঝে তারপরে মেডিকেল থেরাপিটা শুরু করবো। নেটিভ জয়েন্ট সেপটিক আর্থারাইটিসের ক্ষেত্রে মোস্ট কমন আমরা জানি যে আমরা পড়েছি এক্সট্রিম অফ এজে হবে, ইমিউন কম্প্রোমাইজার হবে, কাদের কোন অর্গানিজমটা কমন স্ট্যাফিলোকোকাস অরিয়াস, অ্যান্টিবায়োটিক দিব 3 to 6 weeks। এই বক্সটা আমি আবারও বললাম, আমি বারবার করে বলছি যেন আপনাদের মাথায় ঢুকে যায়, যতবার আমরা শুনি ততবারই আমাদের মাথায় ঢুকবে। নাম ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রস্থেটিক জয়েন্ট ইনফেকশন এখন আমরা পড়ছি। সো প্রস্থেটিক জয়েন্ট হচ্ছে যখন আমাদের জয়েন্ট টোটাল হিপ রিপ্লেসমেন্ট হোক, বা অনেক সময় দেখা যায় যে আমাদের জয়েন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম প্রস্থেসিস ইউজ করি, জয়েন্টটা ফিক্সেশন করে দিই, ইন্টারমিডিয়েট নীল দেওয়া থাকে, সেক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের ইনফেকশন ডেভেলপ করে। সেক্ষেত্রে আমাদের কি কি হতে পারে, যেমন আর্লি ইনফেকশন হতে পারে কোন অর্গানিজম দিয়ে, স্ট্যাফ অরিয়াস দিয়ে কি হতে পারে, ডিসচার্জিং ওন সেলুলাইটিস, পেইন, ইনফ্লামেশন থাকতে পারে, ডিলিজের ক্ষেত্রে হতে পারে কোয়াগুলেন্ট নেগেটিভ স্ট্যাফিলোকক্কাই কিউটি ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হতে পারে, লেট ইনফেকশনের ক্ষেত্রে একটা ডিসকমফোর্ট মেকানিক্যাল এবং এই যে অর্গানিজম গুলো আছে এটা আমরা দেখাই নিই। তো ডায়াগনোস কি করবো, যে আমরা তো ওন কন্ডিশনটা দেখলেই বুঝবো, যে আমরা আগে থেকে একটা হিস্ট্রি দিবে যে একটা ইমপ্ল্যান্ট আছে, কবে থেকে পেইন ডিউরেশন বা কোনো একটা ওন ইমপ্ল্যান্ট ওন গ্যাপ হয়ে গেছে সাডেনলি, বা ওই জায়গায় কোনো রেডনেস, সোলিং বা টাইটনেস ডেভেলপ করতে, কম্পার্টমেন্ট সিন্ড্রোম লাইক ফিচার অনেক সময় ডেভেলপ করতে পারে যদি ইনফেকশন হয়। তো এগুলো আমাদের দেখতে হবে, খেয়াল রাখতে হবে। এখানে একটা বক্স আছে যে ইউরোপিয়ান বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন সোসাইটি, এই যে টেবিলটা আছে খুব সুন্দর করে ক্লিনিক্যাল ফিচার, ল্যাবরেটরি কি কি আমরা করবো, মাইক্রোবায়োলজি, হিস্টোলজি, রেডিওলজি, নিউক্লিয়ার মেডিসিন, ইনফেকশন, আনলাইকলি, লাইকলি, ইনফেকশন কনফার্ম, অল ফাইন্ডিং কি কি থাকবে, ক্লিয়ার অল্টারনেটিভ প্ল্যান। খালি এই বক্সটা আমরা পড়লেই দেখা যাবে যে ইন এ নাটশেল আমাদের মনে রাখতে সুবিধা হবে। তো আর্লি রেডিওগ্রাফিক লুজেনিং, ওন হিলিং প্রবলেম, ইনফেকশন দেখবো যে বারবার এই জায়গাটা আমাদের ওন গ্যাপ হচ্ছে, আমরা ড্রেসিং করছি, ঠিক করছি, আবারও হচ্ছে, তাহলে আমরা বুঝবো যে এখানে ইনফেকশনটা আছে। তারপর আমরা ব্লাড মাইক্রোবায়োলজি বা আমরা যে ফ্লুইড কালেক্ট করেছি বা সোয়াব নিয়েছি বা ওখানকার কোনো সাইনোভিয়াল টিস্যু নিয়েছি, সেগুলোর ফাইন্ডিংগুলো আমরা দেখবো এবং এই ফাইন্ডিংগুলো অ্যাসেস করে যে এটা কি রিমুভ হয়ে গিয়েছে নাকি ইনফেকশনটা রয়ে গিয়েছে নাকি আমরা কনফার্ম করবো বা ইনফেকশনটা লাইকলি, তখন সেটা আমরা এই বক্সের চার্টের মাধ্যমে এই বক্সটা আমরা করবো। ইউরোপিয়ান বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন সোসাইটি যে আমাদেরকে দিয়েছে এটা আমরা একটু করবো এবং এখান থেকে কিন্তু এসবিএ দিয়ে দিলেও দিতে পারে। এবং এখানে একটা জিনিস পজিটিভ এ ডিফেন্সিং আমাদেরকে অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে আমাদের কনফার্মেটরি যদি বলে যে একটা সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে কোনটা পজিটিভ আলফা ডিফেন্সিং, যারা এফসিপিএস দিবেন এসবিএ আমরা দেখবো, যারা এসবিএ এক্সামের ক্ষেত্রে পজিটিভ আলফা ডিফেন্সিভ, এটা মনে রাখবেন। এটা হচ্ছে কি কনফার্মেটরি ক্রনিক অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে কনফার্মেটরি ইনফেকশন কনফার্মেটরি করার জন্য একটা টেস্ট পজিটিভ আলফা ডিফেন্সিভ। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব ম্যানেজমেন্ট, একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, চয়েস অফ সার্জিক্যাল স্ট্র্যাটেজি ফর প্রস্থেটিক জয়েন্ট। দেখা যায় যে আমরা অনেক সময় ইমপ্ল্যান্টটাকে সালভেজ করতে পারি, অনেক সময় দেখা যায় যে ইমপ্ল্যান্টটা আমাদের রিমুভ করতে হতে পারে এবং পেশেন্ট কয়েকটা স্টেজে গিয়ে রিভিশন সার্জারির মাধ্যমে যেতে হতে পারে। এবং এই যে এখানে একটা ডেয়ার, এটা মনে রাখবো, ডেপ্রাইডমেন্ট, অ্যান্টিবায়োটিক, ইমপ্ল্যান্ট রিটেনশন, এই জাস্ট একটা লাইন মনে রাখলেই হবে, আমাদের এখান থেকে আর তেমন কিছু লাগবে না। নেক্সট আমরা এখানে একটু বক্সটা 43.7 প্রস্থেটিক জয়েন্ট ইনফেকশন, এটা আমরা করবো। So feature related infection complication হয় 3 to 5% of all fracture fixation এর ক্ষেত্রে হয়।
এবং 25% ইনফেক্টেড আফটার ফিক্সেশনের পরেই 25% হাই রিস্ক গ্রুপ যাদের থাকে তাদের চান্স থাকে। আচ্ছা, এখন আমরা কিছু জিনিস দেখবো যে আনহিল ফ্র্যাকচার স্টেবল ফিক্সেশনের ক্ষেত্রে আমরা ডিপ স্যাম্পলিং যে প্রেগনেন্ট করবো, গুড সফট টিস্যু কভারেজ দিব ড্রেসিং এর পরে, হিলিং এর পরে, হিলিং হওয়ার কাছাকাছি জায়গায় স্টোনটাকে আমরা সফট টিস্যু কভারেজ দেবো। হিল ফ্র্যাকচার উইথ ইনফেক্টেড ইমপ্ল্যান্ট রিমুভ করতে হবে। আনহিল ফ্র্যাকচার উইথ আনস্টেবল ফিক্সেশন, রেডিক্যাল এক্সিশন অফ দ্য ইনফেক্টেড ফ্র্যাকচার ইফ নিডেড অ্যান্ড রেজাল্টিং ডিফেক্ট মে প্রেজেন্ট এ মেজর রিকনস্ট্রাকটিভ চ্যালেঞ্জ। সো আনহিল ফ্র্যাকচার, একে তো ফ্র্যাকচারটা আনহিল, তারপর আমি যে ফিক্সেশন ম্যাটেরিয়ালটা ইউজ করেছি সেটাও আনস্টেবল, ওটাও ইনফেক্টেড হয়ে গেছে। সো এটা একটা চ্যালেঞ্জ, কিভাবে রিকনস্ট্রাকশন করবো। এবং এটা আর্লি 2 to 3 ডেজের মধ্যে রেডিওগ্রাফস করতে হবে। নর্মাল থাকতে পারে, 2 to 3 ডেজের মধ্যে আর্লি ফেজে এটা নর্মাল থাকতে পারে, বাট এমআরআই আমরা এটা ভালো বুঝতে পারবো। ম্যানেজমেন্ট হচ্ছে 2 to 3 ডেজ অফ অনসেট সিমটম হবে, অ্যাকুট অস্টিওমাইলাইটিস জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে। তারপরে হচ্ছে এই অ্যান্টিবায়োটিকটা আমরা ইম্পেরিক ইন্ট্রাভেনাস স্টার্ট করবো। এবং এখানে বলে দিয়েছে যে সেফালোস্পোরিন ফ্লুক্লোক্সাসিলিন দিতে পারি, সাথে জেন্টামাইসিন টু কভারেজ গ্রাম নেগেটিভ অর্গানিজম, এবং 2 to 3 উইক দিতে হবে, এবং 90% কিউরেট রেট। যদি অ্যাকিউট অস্টিওমাইলাইটিস হয় আমরা ফার্স্টটাকে অ্যান্টিবায়োটিক দেবো এবং ওনটাকে ডেব্রেট করে দেবো। এবং কখন অ্যাকিউট, আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস ইমপ্ল্যান্টের ক্ষেত্রে কখন আমরা সার্জিক্যাল ডিপার্টমেন্টে যাওয়ার আগে যদি দেখি যে 2 থেকে 3 দিনের মধ্যে সিমটম ডেভেলপ করেছে, কোনো ডেড বোন নাই, ইমেজিং এর মধ্যে কোনো ডেড বোন নাই, বা আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করেছি একদম আর্লি স্টেজ আছে, তখন কিন্তু শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু আমরা এটাকে ট্রিটমেন্ট করতে পারি। নেক্সট হচ্ছে আমরা একটা সামারি বক্স আছে অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের, এটা আমরা একটু দেখবো এবং এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ক্রনিক অস্টিওমাইলাইটিস, একটা সিরিয়াস কন্ডিশন, ডেডিকেটেড মাল্টিডিসিপ্লিনারি টিম লাগবে। এবং এখানে ব্লাড টেস্ট আমরা সাথে সাথে করে ফেলি, এবং কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস উইথ কালচার ফ্রম দ্য ডিপ সার্জিক্যাল স্যাম্পল অ্যান্ড হিস্টোলজি, আমরা একটা কালচার সেন্সিটিভিটি করে এটাকে কনফার্ম করবো। নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট, BACH classification divide patient into uncomplicated, complex and limited options available based on the 4 important feature of the infections. এই যে এখানে একটা বক্স আছে BACH classification of osteomyelitis, chronic osteomyelitis, যেমন bone involvement BACH, B for bone involvement, A for antimicrobial options, C for coverage of soft tissue, H for host status. সো বোন ইনভলভমেন্টের ক্ষেত্রে আমরা বোনসের কোন পোর্শনটা ইনভলভ হয়েছে সেটা আমরা দেখেছি, এবং আমরা পড়েছি যে অ্যান্টিমাইক্রোবিয়াল অপশনস গুলো আমরা দেখেছি যে কোন অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করব, রেজিস্ট্যান্ট হলে কোনটা দিব, এস ডিপেন্ড করব, এবং যে ওনটা আমি ড্রেসিং করেছি বা ডেব্রাইট করেছি যেটার জন্য এক্সপোজ না থাকে সেটাকে আমরা গুড কভারেজ অফ সফট টিস্যু দিতে হবে। এবং আমরা যে স্কিন গ্রাফ দিলাম সেটাও তো না টিকতে পারে, ফ্ল্যাপ দিচ্ছি সেটাও তো না টিকতে পারে, সেটারও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটাকে ক্যাটাগরাইজেশন করতে হবে। হোস্ট স্টেটাসটা অনেক ইম্পর্টেন্ট, যদি কারো ডায়াবেটিস থাকে, ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তার যদি কোনো সফট টিস্যুতে যদি কোনো ওই জায়গার ওন যে লোকাল যে একটা ইমিউনিটি সেটা যদি কম থাকে সেটা কিন্তু অনেক পেশেন্ট সাফারিং করবে। সো BACH ক্লাসিফিকেশনটা আমরা করে নিব। নেক্সট ক্রনিক অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিসে কিন্তু একটা জিনিস আমি বলে দিতে চাই, এটা কিন্তু শর্ট নোট আসে। সো ক্রনিক অস্টিওমাইলাইটিস আমরা পড়ব। নেক্সট ডায়াবেটিক ফুড ইনফেকশন, সো 1 to 2% পার ইয়ার, কম্বাইন্ড ইনফ্লুয়েন্স অফ মাইক্রো অ্যান্ড ম্যাক্রোভাস্কুলার এবং মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন অফ ডায়াবেটিস আমরা সবাই পড়েছি। সো এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, এবং দুটোর কম্বিনেশন থাকতে পারে। ইনফেকশন, ডায়াবেটিক ফুডের অনেকগুলো ইনফেকশন কন্ডিশন থাকে, এবং এখানে আমরা আরেকটা জিনিস আমি বলতে চাই, ডায়াবেটিক ফুডে যাওয়ার আগে মিস করেছি, যে আমরা যে BACH ক্লাসিফিকেশনটা বললাম, এই যে আমরা অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বোনের রিমুভ করা হয়েছে এই জায়গাগুলো, সেন্ট্রাল ডিফেক্ট রয়ে গেছে, অ্যারোবিক ক্যালসিয়াম সালফেটগুলোকে পিলেস জেন্টামাইসিন দিয়ে রাখা হয়েছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে দ্য ইলিজারভ মেথডে কিন্তু ইউজ করা যায় ডিস্ট্রাকশন অস্টিওজেনেসিস, মানে অস্টিওজেনেসিসকে ভেঙে ভেঙে দেওয়া হয়, মানে প্রতিদিন বোনটা ইলিজারভ যেই মেথডে কাজ করে অস্টিওজেনেসিসটাকে ওরা হচ্ছে স্টিমুলেশন দেয়, যার ফলে যেটুকু বোন ডেভেলপ করে সেটা হচ্ছে আস্তে আস্তে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা স্টার্ট করে। যেমন ইলিজারভ মেথড হুইচ ইউজেস ডিস্ট্রাকশন অস্টিওজেনেসিস টু ফিল বোন ডিফেক্ট, দেখা যায় দুটা যে কাটা পোর্শন থাকে বোনের, সেই বোনের কাটা পোর্শন দুইটা পার্ট থাকে, সেখান থেকে ইলিজারভ লাগাই দেওয়া হয়, এবং যেটুকু বোন বাড়তি থাকে সেটুকু জায়গাকে স্টিমুলেশন দেওয়া অস্টিওজেনেসিস দিয়ে হয়ে যেটুকু গ্যাপ আছে বোনের সেটুকু জায়গাটা কাভারেজ হয়ে যাওয়ার জন্য।
So এখানে defect is a powerful and successful technique. In this case, it can be combined with the free tissue transfer. This allows reconstruction to procedure in parallel with rehabilitation. So আমরা যদি এখন একটা ইলিজারভ দেখি, ছবিটা একটু দেখাই দিই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইলিজারভ টেকনিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইলিজারভ যে পায়ের মধ্যে এই যে এটা লাগানো আছে, এই যে আমরা দেখতেছি যে স্পেশাল টাইপের টেকনিক। দেখা যায় যে বোনের যেতটুকু গ্যাপ থাকে, দুটো বোনকে ফিক্সড করে দেওয়া হয়, যেটা বোনের যেটুকু গ্যাপ থাকে সেটাইটাকেই, যেটুকু গ্যাপ সেটুকু যে অস্ট্রিওজেনেসিসটাকে আমাদের একটা এক্সটার্নাল ফিক্সেশন করে অস্ট্রিও যে পোর্শনটা থাকে অস্ট্রিওজেনেসিস করাটাকে আমরা হচ্ছে স্টিমুলেশন দেব এবং পেশেন্টটাকে আমরা সার্জারির পর অ্যান্টিবায়োটিক দেবো, 6 to 12 উইক রাখবো। এই লাইনটা আমরা দাগাবো এবং এই লাইনটা দাগাবো যে ইন ক্রনিক ফ্র্যাকচার রিলেশন ইনফেকশন অ্যান্টিবায়োটিক শুড কন্টিনিউ আনটিল ফ্র্যাকচার ইমিউন পর্যন্ত অনেক সময় রাখা হতে পারে। এই লাইনটা দাগাবো যে অ্যাভয়েডিং দ্য নিড ফর সেকেন্ডারি বোন গ্রাফটিং অনেক সময় লাগে না, অনেক সময় সেকেন্ডারি বোন গ্রাফটিং লাগে। আচ্ছা, ডায়াবেটিক ফুড প্রবলেম, এটা একটা স্বপ্ন আসতে পারে। সো ডায়াবেটিক ফুডে অনেকগুলো প্রবলেম হতে পারে এবং ডায়াবেটিক ফুডের ক্ষেত্রে কি কি অর্গানিজম আমরা দাগাই নেব? অরিয়া, সিমোলাইটিস, স্ট্রেপ্টোকোকাস অ্যারোবিক, গ্রাম নেগেটিভ ব্যাসিলাস, সিডোমোনাস, ওভার এক্সপ্রেস। আচ্ছা, ডায়াবেটিক ফুড ইনফেকশনের মধ্যে মেইনলি আমাদের যেটা কনসার্ন থাকে ডায়াবেটিক ফুড, যে আমরা যেটা ডায়াবেটিক ফুড দেখছি তাদের যে আমি গতদিন বলেছিলাম যে তাদের ক্রাউডিং অফ দ্য টোজ ক্রাউডিং হয়, বানিয়ন হয়, ম্যালিউনিয়ন বোনস গুলার দেখা যায় যে আমরা দেখি যে ডায়াবেটিক ফুডের 3টা কম্পোনেন্ট, আর্থোপ্যাথি, ভাস্কুলোপ্যাথি, নিউরোপ্যাথি, এই 3টা কম্পোনেন্ট ডেভেলপ যদি করে সেটাকে আমরা তখন ডায়াবেটিক ফুড বলি। সাথে যদি প্রেশার সোর বা প্রেশার আলসার হয় তখন দেখা যায় পেশেন্টের ফুড ডিফর্মিটি ডেভেলপ করে, সেটাকে আমরা চারকোট ফুড বলে। দেখা যায় যে নেইলে প্যারোনাইকিয়া হয়, তারপরে নেইলে ইনফেকশন হয়, তারপর কর্ন ডেভেলপ করে, বোনসের যে বল অফ দ্য গ্রেড তো থাকে সে জায়গায় ব্যানিয়ন হয়, সেটা আমি দেখিয়েছি যে আমরা টোস্টটা দেখতে পাচ্ছি। এবং ডিফারেন্ট টাইপ অফ আর্টারিয়াল আলসার হয়, যেমন পেরিফেরাল আর্টারি অক্লুসিভ ডিজিজ হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আর্টারিতে ব্লক থাকে, তখন দেখা যায় যে তাদের ক্যালসিফাইড হয়ে যায় ব্লাড ভেসেলটা, ব্লাড ফ্লো আসে না পায়ের মধ্যে, তখন পায়ের মধ্যে খাওয়া হয়, পেরিফেরাটালিস ডিজিজ হয়, ক্রনিকলি ইসকেমিয়া হয় এসব পেশেন্টদের, তখন দেখা যায় ঘাটা শুকায় না, তখন আমাদের ভাস্কুলার আমাদের ইন্টারভেনশনে যেতে হয়। এবং তারা যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাদের টিবি হওয়াটা অস্বাভাবিক কিছু না। টিবি, কমন অর্গানিজম, মাইক্রোঅর্গানিজম টিবি, তারপর হচ্ছে এইচআইভিও ক্ষেত্রে দেখা যায় যে এইসব থাকতে পারে। সো এবং দেখা যায় যে পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে সে হয়তো পায়ের বোধ পাচ্ছে না, তখন ডায়াবেটিক ফুড কেয়ারটা খুব এখন আমরা জোর দিচ্ছি। দেখা যায় যে তারা বার্ন হয়ে যায় পা, তারা হচ্ছে ঠান্ডা গরমের অনুভূতি বুঝে না, তখন দেখা যাচ্ছে সেখানকার ব্লিস্টার ফর্মেশন হলে সে বুঝলো না, গরম পানিতে পা দিয়ে দিল, অনেক ঠান্ডা পানিতে পা দিয়ে দিল, তখন দেখা যায় ব্লিস্টার হয়, সেখানে আলসার হয় এবং আলসারটা নন হিলিং টাইপের হয়। এবং দেখা যায় যে তারা যে পা যে হাঁটছে তাদের পায়ের ফ্ল্যাটনেসটা, ফ্ল্যাট ফুট ডেভেলপ করে, কার্বোচারটা লস হয়ে যায়, তখন দেখা যায় যে পায়ের ঘষা ফ্রিকশনের কারণে সেখানে আলসার হচ্ছে, আলসারটা হিল হচ্ছে না। তারপরে যে তাদের ড্রাই গ্যাংগ্রিন হচ্ছে, সে গ্যাংগ্রিনটা হিল হচ্ছে না, আস্তে আস্তে বিলুনি ডিজিজ হচ্ছে, পপলিটাল আর্টারিতে অপারেশন হচ্ছে, তার কারণে দেখা যায় লিম্ব লসটা বেড়ে যাচ্ছে। সো ডায়াবেটিক ফুড ইনফেকশনে 43.10 একটা বক্স আছে, সেটা আমরা পড়ে নিব এবং এখানে আমরা কিছু জিনিস দাগায় নেব যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কি কি স্ক্রিনিং আমরা করবো। যে স্ক্রিনিং এটা খুব বেশি কোশ্চেন আসে না, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা যে কোনো কিছুতেই এখন খুব বেশি পরিমাণ জোর দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এই জন্য এখন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ না বলে মাল্টিডিসিপ্লিনারি টিম বলা হয়। এবং এখানে দেখা যায় ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে। আচ্ছা, মাসকুলোস্কেলেটাল ইনফেকশন কজড বাই মাইক্রোব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়া কি কি জায়গায় ইনফেকশন করে আমি বললাম যে টিবি স্ক্রিনিং করতে হবে, এইচআইভি জন্য আদার ব্লাড বর্ন ডিজিজেস সেটা দেখতে হবে। আমরা এমডিআর দিই, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, সেগুলো আমরা দেখবো। এবং সার্জারিটা কখন করবো? ডিকম্প্রেস অর স্ট্যাবিলাইজ দ্য স্পাইন। আচ্ছা, সো আশা করি ডায়াবেটিক ফুটের একটা কি কি কমপ্লিকেশন হতে পারে, ডায়াবেটিক ফুট আমরা কখন বলবো। ডায়াবেটিক পায়ে আলসার হলে আমরা ভাবি যে পায়ে আলসার আর ডায়াবেটিস হয়েছে, সেটাই ডায়াবেটিক ফুট না। ডায়াবেটিক ফুট হতে হলে 3টা কম্পোনেন্ট লাগবে। আর্থোপ্যাথি, তার মানে যে তার যে বনি যে
নর্মাল যে বনি যে আমাদের স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, সেটা হ্যাম্পার্ড হবে। তারপর হচ্ছে নিউরোপ্যাথি, যে পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করবে, এবং ভাস্কুলোপ্যাথি, মাইক্রোভাস্কুলার যে চেঞ্জ ভাস্কুলার লেভেলে আসবে, তারপরে সেটা নার্ভকে এফেক্ট করবে। আমরা বলি যে ডায়াবেটিস পেশেন্টদের দেখা যায় যে একটা পায়ে নামনেস, টিংলিং সেন্সেশন হয়, সেটা হচ্ছে আসলে ক্রাইং অফ ডাইং নার্ভ আমরা বলি। তো নিউরোপ্যাথি হবে, ভাস্কুলোপ্যাথি হবে, আর হচ্ছে আর্থোপ্যাথি হবে। পেশেন্ট দেখা যাবে যে পায়ের ব্যালেন্স পাচ্ছে না, পেশেন্ট হেঁটে গিয়েছে, পায়ের জুতা খুলে গেছে। সো ডায়াবেটিস পেশেন্টদের আমাদের ফুট কেয়ারটা খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই ডায়াবেটিস পেশেন্টদের কেয়ার নেওয়ার সময় আমরা হাতের পালসগুলো, পায়ের পালসগুলো দেখবো। যদি কোনো পালস আমরা কম পাই, আমরা অবশ্যই ইভালুয়েশনের জন্য পাঠাবো। এবং আমরা যদি আজকে দুটো চ্যাপ্টার সামারাইজ করি, আজকে আমি এখন যেহেতু সেকেন্ড চ্যাপ্টারটা ছিল বনি ইনফেকশন, তো বনি ইনফেকশন থেকে আমরা পড়লাম যে মেইনলি যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, ক্রনিক অস্টিওমাইলাইটিস পড়েছি। তারপর হচ্ছে টিউবারকুলোসিস কোথায় কোথায় হয়, ডায়াবেটিক পেশেন্টদের কি কি হয়, এবং সেপটিক আর্থ্রাইটিস অর্গানিজমগুলো কি কি হয়, আমরা ম্যানেজমেন্ট কি কি দিব, সেগুলো হচ্ছে আমরা পড়েছি। এবং ক্রনিক অস্টিওমাইলাইটিস খুবই ইম্পর্টেন্ট, এবং এটা ইনভেরিয়েবলি এমবিবিএস লেভেলের একটা লং কোশ্চেনে, বড় কোশ্চেন যেগুলো থাকে সেগুলো তো আসে। এবং বক্সগুলো কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি দাগিয়ে দিয়েছি। এবং কত দিনের ক্রনিক অস্টিওমাইলাইটিস হলে 6 থেকে 12 সপ্তাহ অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যাকিউট হলে 3 থেকে 6 সপ্তাহ অ্যান্টিবায়োটিক লাগবে। এই ছোট ছোট প্রশ্নগুলো যেন আমরা মিস না করি। এবং ক্রনিক অস্টিওমাইলাইটিসে যখন আমরা শর্ট নোট লিখবো, ক্রনিক অস্টিওমাইলাইটিসটা কি, কোন অর্গানিজম দিয়ে হয়, অর্গানিজমগুলোর নাম কি, কিভাবে আমরা ইনভেস্টিগেশন করবো, ট্রিটমেন্ট মডালিটিস গুলো কি, সেগুলো দেখবো। আর যে ক্লাসিফিকেশন দুটো আমি পড়িয়েছি সেগুলো PHG-CH ক্লাসিফিকেশনটা আমরা দেখবো। এবং হচ্ছে আমরা ডায়াগনোসিসের ক্ষেত্রে কোন কোন মডালিটিস গুলো ইউজ করছি, আমরা কখন ডিপার্টমেন্ট করবো, কখন ইমপ্ল্যান্ট অ্যাসোসিয়েটেড অর্গানিজম গুলো কি কি, ইমপ্ল্যান্ট গুলো কখন আমরা রিমুভ করবো, বা ইমপ্ল্যান্ট রেখে কিভাবে ইমপ্ল্যান্টটাকে আমরা সেভ করতে পারি, সেটা সম্পর্কে একটু শর্ট করেছি। আমি আপনাদেরকে রিক্যাপ করলাম যে টপিকগুলো। চ্যাপ্টারটা খুব ছোট, পড়তে খুব বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 2টা চ্যাপ্টার পড়তে আপনাদের 1 থেকে 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমরা পড়েছি, একটা যেটা চ্যাপ্টার আমাদের ছিল বোনস। সো আমরা প্রাইমারি যে মেটাস্ট্যাটিস, সেকেন্ডারি বোন টিউমার, মেটাস্ট্যাটিস যেটা সেটাই কভার, মাল্টিপল মাইলোমা আমরা পাই, বা আমরা জানি যে ব্রেস্ট, থাইরয়েড, কিডনি, প্রোস্টেট থেকে আমাদের বোনসটা মেটাস্ট্যাটিস হয়। কোনটা কোনখান থেকে কোন বোনসে হয়, কোনটা স্পাইনে হচ্ছে, কোনটা প্রক্সিমাল হিউমেরাসে হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে অনেক সময় কোশ্চেন আসে। প্রাইমারি বোন টিউমারগুলো কি, কার্টিলেজ থেকে কোন কোন বোন টিউমার হয়, বোন টিউমারের শর্ট নোটের ক্ষেত্রে বলেছি যে অস্টিওসার্কোমা, ইউনিং সার্কোমা, সেগুলো রেডিওলজিক্যাল ফিচার আমরা জানি যে অস্টিওসার্কোমাতে কর্ডম্যানস ট্রায়াঙ্গেল একটা ইম্পর্টেন্ট, আর অনিয়ন টাইপের অনিয়ন পিলিং যেটা ইউনিং সার্কোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এজ ডিস্ট্রিবিউশন কি হবে, ইনভেস্টিগেশন আমরা কি কি করব, সেগুলো আপাতত জানলে আমাদের হবে, এবং স্বপ্ন ওগুলোই আসবে। এবং এসবি এর জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেটাও আমি আপনাদেরকে বলে দিয়েছি, এবং বক্সগুলো দাগিয়ে দিয়েছি। তো আশা করি এই খুব বেশি পড়তে খুব বেশি একটা সময় লাগবে না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।